আসসালামু আলাইকুম ম্যাম। তোমার নাম লেখো, তো মোবাইলের নাম উঠে আছে। মিস আসসালামু আলাইকুম। 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 চ্যাট বক্সে সবাই নাম রোল লিখছো? জি মিস। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। চ্যাট বক্সে সবাই নাম রোল লেখো। দশটা 5 বাজে, আমার মাত্র 14 জন জয়েন করেছে, কারণটা কি? গ্রুপে কেউ লিংকটা দিয়েছো?
মিস আসসালামু আলাইকুম। গ্রুপে কি লিংকটা দেওয়া হয়েছে মেয়েরা? পার্টিসিপেন্টস মাত্র এত কম, 16 জন থেকে আবার 15 জন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো একটা ক্লাস করার পরে 20 মিনিট মানে সময় পাও, তাই না? মিস গ্রুপে কেউ লিংক দেন। মিস আসসালামু আলাইকুম। গ্রুপে কেউ লিংকটা দিয়ে দাও তো। অনেকে আছে গ্রুপে লিংকের অপেক্ষায় থাকে। দিয়েছি তো। আচ্ছা, জয়েন করুক সবাই, আমরা তাহলে ক্লাসে চলে আসি, কেমন? এর আগে ক্লাসটা কি হয়েছে? আগের ক্লাসটা অবশ্যই হয়নি। তোমাদের আগের ক্লাসটা 9টার সময় ক্লাসটা হয়েছে না? মিস হয়নি, স্যার আমাদের ভিডিও বানিয়ে গ্রুপে দিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা, মানে স্যারদের, হ্যাঁ বুঝতে পেরেছি, স্যাররা ব্যস্ত তো, কলেজ স্কুল কলেজে যেতে হচ্ছে, এই কারণে হয়তো বা। তো যাই হোক, তোমাদের 9টার সময় ক্লাসটার পরে তো তোমরা 20 মিনিট সময় পাও। তো সেই হিসেবে এখন আমারটা প্রথম ক্লাস, তাই তো? মাত্র 27 জন জয়েন করেছো, তাদেরকে নিয়ে শুরু করছি। আর যারা জয়েন করবে করে যাবে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই বই এবং খাতা নিয়ে বসেছো। এরা জি তোমরা আমার মিস। স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছ। জি মিস। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? আমার পরিচিতি জানো সবাই? আচ্ছা দেখো, আজকে কিন্তু আমি নতুন অধ্যায় শুরু করছি, কারণ আমাদের এই কতদিন পারমিশন ছিল না বন্ধের পরে, তখন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় রিভিশন দেওয়া শুরু করেছিলাম। তো পরবর্তীতে স্যার আমাদের পারমিশন দিয়েছে যে আবার মানে বার্ষিকের সিলেবাস শুরু করার জন্য। এই কারণে কিন্তু আজকে আমি শুরু করছি অধ্যায় চতুর্থ। তোমরা বইটা বের করবা এবং বইয়ের 53 পৃষ্ঠায় চলে আসো। শিখন ফল, এই যে 53 পৃষ্ঠা থেকে আমি আজকে 55 পৃষ্ঠা পর্যন্ত পড়বো বা তোমরা দেখবে, সেখান থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো। এখানে একটু মনোযোগ দিতে হবে, প্রত্যেককে একটু মনোযোগ দিতে হবে পড়ায়। আচ্ছা দেখো, বাংলা ডকুমেন্ট তৈরির কৌশল সম্পর্কে জানতে পারবে। বাংলা কিবোর্ড তৈরির ইতিহাস সম্পর্কে ইতিহাস জানতে পারবে, বাংলা কিবোর্ডটা কিভাবে তৈরি হলো। বাংলা লেখার সফটওয়্যার সম্পর্কে জানতে পারবে। বাংলা যুক্তাক্ষর লেখার নিয়ম জানতে পারবে। আজকে দেখি আমরা এই 4টা বিষয় জানতে পারি কিনা আজকের পাঠ থেকে। আচ্ছা, এটা আমরা দেখো একটা কিবোর্ডের ছবি দিয়েছি, তাই না? দেখতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেছো তারা এরকম দেখেছো কিবোর্ড একটা থাকে আলাদাভাবে, তাই না? ল্যাপটপের নিচেরটা থাকে, উপরে তো স্ক্রিন থাকে, কিন্তু এটা হচ্ছে একটা কিবোর্ড। এটাকে বলা হচ্ছে, আমি যে একটা স্ক্রিনের ছবি তুলেছি এটাকে হচ্ছে কিবোর্ডের লেআউটটা তৈরি করে দেখিয়েছি। যে এরকম দেখো, এর উপরে দেখো, প্রথমে দেখো বাংলা মানে ইংরেজি অক্ষরগুলো আছে, আবার নিচের দিকে এবং উপরের দিকে বাংলা অক্ষর 2টা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছো? এখন যখন উপরের অক্ষরগুলো লিখবো তখন কিভাবে চাপবো, নিচের অক্ষরগুলো যখন লিখবো তখন কিভাবে চাপ দিব, মানে বাটনগুলোতে কিভাবে হাত দিব, সে সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো আরেকটা কিবোর্ড, বিজয় কিবোর্ড, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। আশা করি সবাই দেখতে পাচ্ছ।
এখানে জি দেখো মিস। স্ক্রিনশটটা নিয়ে রাখো, তোমাদের জন্য খুব সুবিধা হবে। তোমরা যদি এটা বিষয়ে মানে স্ক্রিনশটটা নিয়ে রাখো, তাহলে যখন তোমরা লিখবে, প্র্যাকটিস করবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও আমরা এখন উচ্চারণ ভিত্তিক মানে সফটওয়্যারে চলে এসেছি অভ্রতে, মানে যেটা উচ্চারণ করছি সেভাবেই লিখছি, কিন্তু একসময় ছিল যে যখন অভ্র ছিল না, তখন কিন্তু প্রত্যেকে বিজয় কিবোর্ডের উপর নির্ভরশীল ছিল। মানে ইংরেজি অক্ষরের মধ্যে বাংলা অক্ষরগুলো দেওয়া ছিল, সেটাকে আবার মনে রাখতে হতো যে কোথায় কোন অক্ষরটা আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে আমরা এখন বলছি যে অভ্র কিবোর্ড, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ফনেটিক উচ্চারণ। ফনেটিক মানে কি? উচ্চারণ ভিত্তিক বলা হয়। যেটা উচ্চারণ করছি সেটাই লিখছি, সেটাকে বলা হচ্ছে ফনেটিক। আচ্ছা, এগুলো কি তোমরা একটু স্ক্রিনশট নিয়েছো? এটা কি স্ক্রিনশট নিয়েছো? জি মিস। জি মিস। দুইটা স্ক্রিনশট নেওয়ার পরে যে Yes, ma'am. কিবোর্ড আর বিজয় কিবোর্ডের মধ্যে পার্থক্য তো পরে তোমরা দেখবা, তুলনা করে দেখবা যে এখানে কোন অক্ষর আছে, ওইখানে কি অক্ষর আছে। ঠিক আছে? অভ্র কিবোর্ডটা তোমাদের বইয়েও দেওয়া আছে, তারপর দেখবা। আচ্ছা, এই যে যুক্ত বর্ণগুলো আছে, আমি যুক্ত বর্ণগুলো তো পরে আসছি আমরা যখন পড়ি। আচ্ছা, আমরা একটু বইটার দিকে তাকাই। কেমন? সবাই কি দেখতে পাচ্ছ? বইটা দেখতে পাচ্ছ সবাই? জি মিস। প্রথমে একটা ছবি দিয়েছে ওয়ার্ড প্রসেসিং লেখার পরে, চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং লেখার পরে দেখো হাতের ছবি দিয়েছে। এখানে কিন্তু দুইটা হাত ব্যবহার করতে হচ্ছে, দুইটা হাত ব্যবহার করে লিখতে হচ্ছে, তাই না? তোমরা ক্লাস 6 এ পড়েছো, 6 এ তোমরা তো 6 এ আমরা অনলাইনে ক্লাস করছি। 6 এ যখন চতুর্থ অধ্যায়টা পড়িয়েছি, তখন বলেছি যে বাংলা সফটওয়্যার, যেটা কি আমরা বলছি বাংলা ওয়ার্ড প্রসেসিং আর টাইপরাইটারের মধ্যে পার্থক্য। দেখো এখানে যে হাতটা দিয়ে রেখেছে, একদম আলতো ভাবে হাতটা দিয়ে রেখেছে, তাই না? যে কোনো রকম মানে একদম হাতটা হালকা একটু চাপ দিলে অক্ষরটা উঠবে। কিন্তু টাইপরাইটারের ক্ষেত্রে কি ছিল, যে অক্ষরগুলোকে জোরে প্রেস করতে হতো। তাই বলা হয়েছিল না? মনে আছে তোমাদের? আচ্ছা, আরেকটা পার্থক্য ছিল, আমি জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি ক্লাস 6 এরটা, যে টাইপরাইটারেও লেখা যেত আগে, কিন্তু বাংলা লেখালেখি করার জন্য বা ইংরেজি লেখালেখি করার জন্য টাইপরাইটারও ছিল, কিন্তু এখন আমরা কেন কম্পিউটারে লিখবো? কারণটা কি? টাইপরাইটারের আরেকটা কি অসুবিধা ছিল, যেটাকে সেভ করে রাখা যেত না। আরেকটা অসুবিধা কি ছিল, এটা কোনো কারণে ভুল হয়ে গেলে আবার মানে কোনো একটা মাঝখানে একটা বড় একটা কিছু লেখার পর মাঝখানে ভুল হয়ে গেলে এডিট করা যেত না। যদি প্রিন্ট আউট হওয়ার পরে আবার হতো, তাহলে আবার নতুন করে লিখতে হতো। এই কতগুলো অসুবিধা ছিল, কিন্তু এখন যখন আমরা বাংলায় লিখছি বা ইংরেজিতে লিখছি, তখন কিন্তু এই সমস্যাগুলো আর থাকছে না। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। তাহলে এই ওয়ার্ড প্রসেসিং অধ্যায়টা পড়া শেষ হলে আমরা যেসব বিষয় জানতে পারছি, যে সঠিক পরিভাষা ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরে ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবো। মানে সঠিক পরিভাষা মানে ভাষাটা কেমন হবে, যে আমি কোন ভাষায় কিভাবে লিখবো, সেটা ব্যবহার করার কৌশল ব্যাখ্যা করতে পারবো। বাংলা কিবোর্ড ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবো। ডকুমেন্ট ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে পারবো। ডকুমেন্ট বলতে কি, যে কোনো একটা বিষয়ে কিছু লেখাকে বলা হচ্ছে, এক একটা পৃষ্ঠাকে বলা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে? এই ডকুমেন্ট আমি কিভাবে রাখবো, কিভাবে ব্যবস্থাপনাটা কিভাবে সাজাবো, কিভাবে শিরোনামটা লিখবো, কিভাবে তার প্যারাটা লিখবো, সেগুলোকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। ওয়ার্ডে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারবো। এমএস ওয়ার্ডে, ওয়ার্ড বলতে এমএস ওয়ার্ডে আমরা বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারবো। এমনিতে আমরা কিন্তু জানি যে ইংরেজি লেখা কিন্তু সোজা তুলনামূলক, যদি আমরা মনে রাখতে পারি। ইংরেজিতে কিন্তু আকার ঋষিকার দীর্ঘিকারের ব্যাপার নাই। ঠিক আছে? শুধু মনে রাখতে হবে বানানটা, তাহলেই হয়ে যায়। যার জন্য দেখা যায়, দেখবা তোমাদের ইংরেজি লিখতে সময় কম লাগে, বাংলা লিখতে অনেক বেশি সময় লাগে, তাই না? জি মিস। সুষ্ঠুভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারবো, মানে সুন্দরভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারবো। আজকে দেখো এখানে পার্টটা মানে কোনো কারণে 27 থেকে 54 পর্যন্ত দিয়েছে, কিন্তু একটু বেশি বড় লেখা আছে।
যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আমরা পড়ি। 27 থেকে 54 সেখানে আমি দেখেছি 55 পৃষ্ঠার মধ্যে তোমাদের আজকে আমি এটুকু পড়াবো, কারণ আমাদের মনে রাখতে হবে। আচ্ছা দেখো আমি একটু পড়ি, তোমরা একটু শোনো। তোমরা ইতিমধ্যেই জেনেছো আমরা এখন লেখালেখি, ছবি আঁকা সহ অনেক কাজই করতে পারি কম্পিউটার ব্যবহার করে। ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে তোমরা এর মধ্যে ইংরেজিতে ডকুমেন্ট টাইপ করতে শিখেছো। ক্লাস 6 এ কিন্তু তোমাদেরকে বাংলা লেখার ব্যাপারে বলা হয়নি, শুধুমাত্র ইংরেজি লেখার ব্যাপারে বলা হয়েছিল। তোমাদের যদি কাছে 6 এর আইসিটি বইটা থাকে, দেখবা চতুর্থ অধ্যায়তে একই নাম দেয়া আছে, সেখানে কিন্তু বাংলা সম্পর্কে লেখার কথা বলা হয়নি, শুধুমাত্র ইংরেজিতে কিভাবে লেখালেখি করা যায় সে সম্পর্কে বলা হয়েছে। এবং আমি সবসময় বলি তোমাদের কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু বাংলায় হোক ইংরেজিতে হোক, সেগুলো যদি তোমরা কম্পিউটারে কম্পোজ করে রাখো তাহলে কি হবে, তোমার জিনিসটা সারা জীবন থেকে যাবে। এবং দেখা যায় একই রচনা আমরা 6 এও পড়ছি, ক্লাস 10 এ এসেও পড়ছি। তাহলে আমরা 6 এ যখন যে রচনাটা লিখছি সেটার মধ্যে আমরা কি 7 এর রচনাটা কি একই হবে? দেখা যায় আমরা বর্ষাকাল রচনাটা ক্লাস 6 এও পড়ছি, 7 এও পড়ছি, 8 এও পড়ছি, কিন্তু 6 এর রচনাটাতে যেরকম থাকবে 7 এর রচনা নিশ্চয়ই আরেকটু বড় বা একটু তথ্য সম্বলন করতে হবে, সম্মিলিত করতে হবে। তখন কি করব, আমরা যখন লেখালেখি করব, লিখে কম্পিউটারে রাখবো, তখন দেখবা 7 এ ওঠার পরে ওইখানে কিছু শব্দ, কিছু সেন্টেন্স যুক্ত করলে লেখাটা বড় হয়ে যাবে, মানে তখন 7 এর উপযোগী হবে। আবার ঠিক একইভাবে 8 এও আর একটু বেশি কিছু লেখা যাবে। 9 10 এ যখন উঠবা তখন আরো বেশি কিছু তার মধ্যে অ্যাড করতে, যুক্ত করতে পারবা। তাতে কি হবে, তোমার রচনাটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু তোমার একই টাইপের রচনা তুমি 6 থেকে 10 পর্যন্ত পড়ে যেতে পারছো। একইভাবে ইংরেজি প্যারাগ্রাফ, ইংরেজি এসের ক্ষেত্রে একই কথা, ইংরেজি লেটারের ক্ষেত্রে একই কথা, তাই না? এভাবে কিন্তু তোমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারো। এই হচ্ছে লেখালেখি করার সুবিধা, এটা হচ্ছে তোমার নিজেদের সুবিধার জন্য। আচ্ছা, এখন এই শ্রেণীতে আমরা শিখবো ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে বাংলা ডকুমেন্ট তৈরি করার কলা কৌশল। দেখো একটা কিবোর্ডের ছবি দিয়েছে, এটা বলা হচ্ছে মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট। আচ্ছা, মুনির ইউনিকোড মানে কি, এটা সবখানেই পড়া যাবে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিকোড। বুঝতে পেরেছো? অনেক সময় আছে আমরা এক জায়গায় পড়া আরেকটা সিস্টেমে গেলে দেখা যায় যে লেখাগুলো ভেঙে যায় বা বোঝা যায় না। ইউনিকোড মানে যে সবখানেই বোঝা যাবে, এই কথাটাকে বলা হচ্ছে ইউনিকোড। মানে সর্ব জায়গায় ওপেন করা যাবে, সব জায়গায় পড়া যাবে, সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে, এটাকে বলা হচ্ছে। আচ্ছা দেখি আবার একটু ইতিহাস আছে তোমাদের 7 এর বইতে, একটু মনে রাখতে হবে যে কেমন করে আমাদের এই কিবোর্ডটা আসলো, বাংলা কিবোর্ডটা কিভাবে আসলো। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর বাংলা মানে কিবোর্ডটা কি দেখি আমরা আগে। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। এটা খুব ভালো করে মাথায় রাখবা বা একটু দাগ দিয়ে রাখবা যে কোনো কিছু লেখালেখির প্রধান ইনপুট ডিভাইসটাই হচ্ছে কিবোর্ড। ওয়ার্ড প্রসেসিং এ বাংলায় লেখালেখি করতে হলে আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে। ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, তার নাম আসলে মুনির চৌধুরী, কিন্তু তাকে 1971 সালে এই কারণে হত্যা করা হয়েছিল, এই জন্য বলা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী। 1965 সালে অর্থাৎ যুদ্ধের আগে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করে। আগে তো টাইপরাইটার ছিল, টাইপরাইটারের কথা চিন্তা করে কিবোর্ড লেআউটটা তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওই টাইপরাইটারের লেআউটটাকে কিন্তু এখন কম্পিউটারের লেআউট মানে কিবোর্ডের লেআউটে ব্যবহার করা হচ্ছে। তো তখন উনি চিন্তা করেছিলেন যে টাইপরাইটারে কিভাবে বাংলা লেখালেখি করা যায় সেটার একটা লেআউট তিনি তৈরি করেছিলেন। কত সালে? 1965 সালে। 1971 সালে স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনী মুনির চৌধুরীকে হত্যা করেছিল। যে তাদের কথাটা ছিল তোমরা বাংলায় কেন করলা, উর্দুতে কেন করলা না, ব্যাপারটা এরকম। এই একটা রাগে তাকে তুমি কেন বাংলায়, ঠিক আছে, এই কারণে 1971 সালে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। পরবর্তী সময় এই কিবোর্ড লেআউটই কম্পিউটারের জন্য করা হয়, কিন্তু প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার বা যা কম্পিউটারে বাংলা লিখতে সহায়তা করবে। তার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন। আমরা জানি সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার একদম অচল কম্পিউটারের ক্ষেত্রে। সেজন্য বলছে যে কম্পিউটার যখন ব্যবহার করতে হবে তখন অবশ্যই একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। এই পর্যায়ে 1985 সালে কিছু বাংলা ফন্ট সহ
মানে ফন্ট মানে কি, অক্ষর সমৃদ্ধ কিছু, মানে বিভিন্ন লেখার যে ধরন সেটাকে বলা হচ্ছে ফন্ট। ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয়। কিন্তু তাহলে শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় কত সালে? শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় কত সালে? 1985 সালে। 1985 সালে। এটি তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। 80-র দশকের মাঝামাঝি থেকে শুরু করে 90 দশকের শেষ দিক পর্যন্ত অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে। তো অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে কোন সালে? অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার বাজারে আসে কখন? 80 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 90 দশকের শেষের দিক পর্যন্ত। যার মধ্যে কি কি ছিল? বিজয়, নামগুলো হচ্ছে বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী প্রভৃতি প্রথম সারিতে ছিল। ঠিক আছে, প্রথম দিককার এগুলো ছিল। সফটওয়্যার উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় নিজস্ব সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা, বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সময় বিভিন্ন কিবোর্ড লেআউট প্রচলিত হলো, বিজয় কিবোর্ড লেআউট সবচেয়ে এগিয়ে থাকে। ঠিক আছে, এই যে অনেকগুলো কিবোর্ড লেআউট ছিল, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী, এগুলো ছিল, কিন্তু বিজয় কিবোর্ডটার সফটওয়্যারের সাথে সামঞ্জস্য ছিল, বিভিন্ন সফটওয়্যারে সেটাকে ব্যবহার করা যেত, সে কারণে বিজয় কিবোর্ডটা কি হলো, এগিয়ে থাকলো। আমরা কিন্তু বিজয় কিবোর্ডেই ব্যবহার করি। আচ্ছা দেখো, একটা ওয়ার্ড মানে একটা লেআউট দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? মানে কোন অক্ষরে কোন চাপ দিলে কি হবে, যেমন কিউ এ চাপ দিলে অনেক স্বর এবং উঙ হবে, এগুলো দেখতে পাচ্ছ সবাই? জি মিস। যখন আমরা বাংলায় লেখালেখি করি না, তখন কিন্তু এরকম প্রথমে যারা প্র্যাকটিস করে তখন কিন্তু এরকম একটা লেআউট সামনে রেখে দেয়, কারণ মনে থাকে না। আগে কি ছিল, খালি ইংরেজি অক্ষর ছিল কিন্তু লেখা থাকতো না বাংলাগুলো। বর্তমানে কি হচ্ছে, এখন বাংলাগুলো লেখা থাকছে। আমরা যখন প্রথম দিকে বাংলা লেখালেখি করেছিলাম তখন কিন্তু এরকম কিবোর্ডের মধ্যেই অক্ষরের সাথে বাংলাগুলো লেখা থাকতো না, যার জন্য আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে কিউ এর সাথে উঙ এবং অনেকস্বর আছে, ডাব্লুর সাথে 29 এবং 29 জ আছে। এটা কিন্তু আমাদের মনে রেখে রেখে লিখতে হতো এবং করতে করতে একসময় মুখস্থ হয়ে গিয়েছিল। আচ্ছা দেখো, বিজয় কিবোর্ড লেআউট, লেআউট মানে কি, যে তোমার প্রতিচ্ছবিতে দেখাচ্ছে যে এটা কিভাবে হয়। আচ্ছা দেখো, বিজয় কিবোর্ডে যখন আমরা কাজ করব তখন কি কাজ করে নিতে হয়, মানে একটু প্রসেস করে নিয়ে তারপর লেখা শুরু করতে হয়। দেখো, ওয়ার্ড প্রসেসরে কি বিজয় কিবোর্ড সচল করতে, বিজয় কিবোর্ডে লেখার জন্য কিবোর্ডের 3টা অক্ষর আছে। দেখো, কন্ট্রোল অল্টার বি, সিটিআরএল কন্ট্রোল, এল জি অল্টার এবং বি একসাথে চাপতে হবে। তার মানে বাম হাত দিয়ে 2টা অক্ষরকে চাপবো, কন্ট্রোল অল্টার, এবং ডান হাত দিয়ে বি একসাথে চাপতে হবে এট এ টাইম। কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটাকে একটু তোমরা হাইলাইট করে রাখবা যে বিজয় কিবোর্ড সচল করতে গেলে এই 3টা অক্ষরকে একসাথে চাপতে হবে, এই 3টা বাটনকে একসাথে চাপতে হবে। আমার কথা মেয়েরা বুঝতে পারছো? জি জি মিস। বিজয় কিবোর্ডে যে কোনো 2টি অক্ষরকে যুক্ত করতে হলে প্রথম অক্ষরটি চেপে ইংরেজি জি অক্ষরটি চাপতে হবে, তারপর দ্বিতীয় অক্ষরটি চাপতে হবে। তার মানে লিংক করতে হবে, যুক্ত বর্ণ মানে তো লিংক, জি বর্ণটাকে এখানে লিংক বাটন হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমি কথাটা বললাম, এই কথাটাকেও লিখে রাখবো। যুক্ত অক্ষর লেখার সময় জি বাটনটাকে লিংক বাটন হিসেবে কাজ করানো হয়, যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আমি আগেই বলেছি তোমাদের ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমাদের এত কষ্ট করতে হয় না, কোনো যুক্ত বর্ণের ব্যাপার নাই, কিন্তু বাংলাতে কিন্তু যুক্ত বর্ণের ব্যাপারগুলো আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো মেয়েরা? জি মিস। এখানে একটা দেখো তোমাদের দেওয়া আছে, এই বর্ণটাকে বোঝা যায় না তাই না, এটাকে লিখে রাখো তো ক্ষিয়। এই বর্ণটা কোনো বর্ণ এখানে একটু ঠিক করে তোমাদের বইয়ের মধ্যে ঠিক করে, এটা হচ্ছে ক্ষিয়। যেমন শিক্ষক, শিক্ষার্থী, ক্ষিয় বর্ণটা ব্যবহার করি না আমরা, এটা হবে ক্ষিয় বর্ণ। বুঝতে পেরেছো? আর বাকিগুলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যদি আমরা ক্ষিয় বর্ণ লিখতে যাই তাহলে কোন 3টা বাটনকে চাপবো, এই দেখো ক্ষিয় বর্ণের সঙ্গে যে জি বাটনটাকে বলা হচ্ছে লিংক বাটন।
তারপরে দেখো এরকম ধরনের অক্ষর যখন লিখবো তখন কিভাবে বাটনগুলো চাপ দিব সেগুলো সম্পর্কে বলা হয়েছে। আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি এখনই, তোমরা একটু দেখো এবার। তাহলে এই যে এখানে কয়টা আছে অক্ষর, 1 2 3 4 5 6 7, এই 7টাকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা। এটা কিন্তু আমি পরীক্ষার সময় অবজেক্টিভে হোক বা কোনো 2 নাম্বারের হোক একটু দেই যে 5টা যুক্ত বর্ণের লিঙ্ক সম্পর্কে লেখো। ঠিক আছে, এটা কিন্তু আমি ইম্পর্টেন্ট, এই জায়গাটুকুকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রেখে দাও, লিখে দাও। আচ্ছা এবার দেখো, যদিও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নামে একটা প্রতিষ্ঠান আছে সরকারের, তারা কি করছে, ন্যাশনাল কিবোর্ড নামে একটা বাংলা কিবোর্ড লেআউট অনুমোদন করেছে, কিন্তু তার ব্যবহার এখনো শুরু হয়নি। পৃথিবীর অন্য ভাষার মতো বাংলা ইউনিকোডও কি হচ্ছে এখন দেখো, অভ্র যেটাকে বলা হচ্ছে ইউনিকোডও ব্যবহার করে লেখা যায়। কাজেই একজন যে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখুক না কেন সেটি সংরক্ষণ করা হবে আন্তর্জাতিক নিয়মে, সে কারণে একটি নির্দিষ্ট কিবোর্ডের গুরুত্ব কমে এসেছে। এদিকে 2000 সালের পর থেকে বাড়তে থাকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলার ওয়েব পেজ তৈরি করা। দেখো আমরা কিন্তু বাংলায় অনেক কিছু সার্চ করতে পারি, খুঁজতে পারি, তাহলে ওয়েব পেজ তৈরির প্রয়োজন হয়ে যায়। ইন্টারনেটের জনপ্রিয়তার কারণে প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার সুবিধা এনে দিবে। এই কারণে দেখো 2007 সালে বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটির উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা এটিকে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় করে তোলে। এই পর্যন্ত আজকে একটু দাগ দিয়ে রাখো, আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আজকে পড়া কিন্তু আমি এই পর্যন্তই দিলাম, আমি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানকার পড়ার মধ্যে কি কোথাও বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এই যে দেখো এখানে বলা হচ্ছে এই জিনিসটাকে তোমরা একটু তোমাদের বইটাতে দেখো একটু ঝাপসা ভাবে আছে, কিন্তু এখানে দেখো একদম পরিষ্কার ভাবে আছে, এটাকেও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিয়েছো কি তোমরা? এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা তোমাদের লেখালেখি করার সময় প্রয়োজন হবে। আচ্ছা এবার দেখো, যেটা বলছিলাম যে তোমাদের বাংলা লেখার কিছু বিষয় আছে, সেটা আমরা কিভাবে লিখছি। বাংলাটাকে আমি লিখে দেখাবো, একটু দাঁড়াও আমি দেখাচ্ছি এটা তোমাদেরকে। এই যে দেখো এরকম যখন ক্ষীয় বর্ণ, তোমাদের বইয়ের গুলো আমি দেখিয়ে দিয়েছি আগে, যে শিক্ষক, যেমন উদাহরণ আমরা কি দিচ্ছি যে শিক্ষক, এই যে এরকম একটা বর্ণ, এটা আমরা কখন লিখি, কৃষ্ণ লিখতে, তাহলে এন লিখবো, জি আর বড় হাতের বি। বড় হাতে লিখতে গেলে শিফট চেপে ধরবো, ঠিক আছে। তারপরে দেখো এরকম একটা যখন লেখা হয় ইউএ চয়, তখন আমরা আই জি ওয়াই, অঞ্চল এরকম লিখি না? আমি কিন্তু উদাহরণগুলো দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? এটাকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। সেটা নিয়েছো সবাই স্ক্রিনশট? জি মিস। এবার আমি একটু তোমাদের একটু ব্যবহারিক ভাবে দেখাই যে কিভাবে লেখা যায় এটাকে, ঠিক আছে। দেখো একটা ওয়ার্ডের এরকম একটা থাকে, ওয়ার্ড মানে কি, একটা সাদা কাগজ। বলা হচ্ছে যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখবো, দেখো আমরা কিবোর্ডটাকে কন্ট্রোল অল্টার বি দিয়ে করে নিব। বাংলায় যখন লিখবো তখন আমরা অবশ্যই সূত্রনী এমজেতে লিখবো, ঠিক আছে। যেমন আমরা যখন বাংলাদেশ লিখবো তখন আমরা কি লিখবো, দেখো আমি লিখছি বাংলাদেশ, দেখো আমি বাংলা, দেখো এটা কেমন হয়ে গেল না, এটাকে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে নিই, বাংলাদেশ লেখা গেল। তোমরা কি আমার লেখাটা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। অনেক শর্ট, অনেক সময় যে বাংলাদেশ, আমাদের দেশ, দেখো আমি লিখছি কিন্তু এখানে দেখো রটা কিন্তু এরকম আসে, ঠিক আছে।
এটা হচ্ছে ফন্টের এসব, এটা হয় আমাদের দেশ। আচ্ছা, আমাদের টাইমটা চলে যাচ্ছে। তারপর দেখো আমরা যুক্ত বর্ণ দিয়ে যদি আমরা কোনো একটা শব্দ লিখি, আমরা আমাদের দেশকে পছন্দ, দেখো প শোন, নয় দয় লিখবো না, দেখো ন লিখে দ দিচ্ছি। এই যে বিজয় কিবোর্ডের লেআউটটা আমার জানা আছে বলে আমি কিন্তু লিখতে পারছি। ঠিক আছে, তোমরা যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তোমাদেরও কিন্তু লেখা হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো মেয়েরা? জি মিস। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? এই যে এখানে রটা কিন্তু এরকম এই টাইপের অক্ষরটা আসে, এই যে দেখো র গুলো কিন্তু এরকম অক্ষর আসে। ঠিক আছে, আর একটা যুক্ত বর্ণ দিয়ে তোমরা বলো যে ম্যাডাম এটা একটু লেখেন, আমি পারি কিনা দেখি। বলবা, কোনো শব্দ বলবা? যেমন লিখি আমি, দেখো বিদ্যালয়ে যেতে আমি ভালোবাসি। এই যে জফলা দিচ্ছি, এগুলো কিন্তু দেখো কোথায় আছে, আমি কিন্তু আমার বিজয় কিবোর্ডের লেআউটটা মুখস্থ আছে, যার জন্য কিন্তু আমি পারছি। বিদ্যালয়ে যেতে আমি ভালোবাসি, তাই না? সবাই আমরা ভালোবাসি না বিদ্যালয়ে যেতে? এই যে লিখছি, এই জিনিসগুলো দেখো ইজি ভাবে লেখা যাচ্ছে। এরকম করে তোমরা যদি তোমাদের কোনো বাংলা লেখাগুলো তোমরা যদি লিখে রাখো, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে। তোমাদের কোনো রচনা হোক, কোনো প্রশ্নের উত্তর হোক, অনেক সময় আমাদের লিখে রাখতে হয়, সেটা কিন্তু তোমরা ইজিভাবেই লিখে রাখতে পারবা। বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। জি মিস। দেখো এটা ওয়ার্ড আমরা কিভাবে লিখছি, ওয়ার্ড হচ্ছে মানে সাদা কাগজের মধ্যে কিছু একটা লেখালেখি করা, তাই তো? এখানে একটা বিষয় দেখাই দিই তোমাদের, আমি একটু বাড়ির কাজ দিয়েছি, একটু বাড়ির কাজগুলো একটু দেখিয়ে দেই, সময় চলে যাচ্ছে। তাহলে এখানে পরে দেখো আমরা বাড়ির কাজটা কি দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরা বাংলা কিবোর্ড লেআউট কে তৈরি করেন? এর ফলে তার কি হয়, বাংলা কিবোর্ড তৈরির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো, বিজয় কিবোর্ডে লেখার কৌশল সম্পর্কে লেখো, 5টি উদাহরণ দাও। 5টি উদাহরণ, তোমার এখানে 7টা আছে, 5টা উদাহরণ দিবা। বুঝতে পেরেছো? দেখো তো এখান থেকে উত্তরগুলো লেখা যাবে কিনা। জি ম্যাম। বইয়ে দেখো তো তোমাদের প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে দেখো তো উত্তরগুলো লিখতে পারবা কিনা। কানিক সোগা আছো? জি মিস আছি। দেখো তো পারা যাবে কিনা, বইয়ের মধ্যে আছে কিনা। জি যাবে। তাহলে এই উত্তরগুলো তোমরা লিখবে, আর এখান থেকে তোমরা ওই জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো লিখবে, কতগুলো লেখা যাবে বলো তো? জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো লেখা যাবে বলো তো? মিস আপনি বলে 15টা। দেন। 15টা লেখা যাবে, ইয়েস। তাহলে 15টা তোমরা লিখতে পারবা, তাই তো? জি মিস। জি মিস। তাহলে এই 15টা তোমরা লিখে ফেলো। ওকে ম্যাম। আমি ইয়ে লিখে দেই যে 15টা তোমরা লিখবে।
এ পর্যন্ত তোমরা লিখে নিবা, ঠিক আছে? দেখা যাচ্ছে এটা এখন? আচ্ছা, আজকের পড়ায় কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? না নো মিস। মিস। পড়ায় কারো কোথাও বুঝতে অসুবিধা নাই, তাই তো? আচ্ছা, এটা একটু মনোযোগ দিবা, আর যাদের বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ আছে একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমরা তাহলে তোমাদের কি অ্যাসাইনমেন্ট গুলো লিখছো মেয়েরা? জি মিস। আমরা এখন মানে আইসিটি টা পাইনি, তাই জি, না? miss। অ্যাসাইনমেন্ট আইসিটির অ্যাসাইনমেন্টটা এখনো আসেনি, তাই না? না মিস। অ্যাসাইনমেন্ট আসলে আমরা কথা বলবো। আর সবাই লিখছো, বাকিগুলো লেখো, সবগুলো শেষ করো। আর স্যার যেদিন বলবে সেদিন তোমরা গিয়ে দিয়ে আসবা। আর 11 তারিখ থেকে তো লকডাউন মোটামুটি শিথিল হচ্ছে, জানো সবাই, তাই না? জি মিস। আচ্ছা, বাসায় যারা আছে তোমাদের অভিভাবকরা সবাই কি টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন? জি মিস। জি মিস। জি জি মিস। মিস। তোমরা তো সবাই জানো যে কিভাবে পড়েছে, তাই না? যাদের বাসায় সুযোগ হয়নি তারা কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে জানো? মিস অনলাইন থেকে তো নেওয়া যায়। অনলাইনে মানে সুরক্ষা থেকে এটা রেজিস্ট্রেশন করতে হয়। আরেকটা বিষয়, যখনই সবাই মানে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, সবার টিকা নেওয়া হয়ে যাবে, তখনই হয়তো বা আমরা আশা করবো যে স্কুল খুলে যাবে, প্রতিষ্ঠানগুলো খুলবে, আমরা একটু স্বাভাবিক পরিবেশ হয়তো বা পাবো। তারপরেও কিন্তু বলা হচ্ছে বারবার আমাদেরকে সাবধানে থাকতে হবে, সেটা নয় থাকলাম, কিন্তু প্রত্যেককে আগে টিকা আনার ব্যবস্থাটা করতে হবে। সেক্ষেত্রে তোমরা যারা এখন আমরা আইসিটি পড়ছি, আমরা এই সম্পর্কে জানি, কাজে আমরা কিন্তু বাড়িতে সহযোগিতা করতে পারি, আমরা জানাতে পারি, তাই না? জি মিস। ঠিক আছে, সবাই আমরা ভালো থাকি, সবাই সুস্থ থাকো। আর কি দরকার আছে, আমার এখন থাকা দরকার আছে ক্লাসে? না মিস। সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, এর কারণে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। মাস্ক অবশ্যই ব্যবহার করবা, আর এখানে কোনো মানে ফাঁকিবাজি দেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। আমি মিস আজকে আসসালামু আলাইকুম। ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।